আজ তোমরা সবাই করোনা ভাইরাসের এই ভয়াবহ আক্রমণের কে বাঁচতে বা আক্রমণ থেকে রক্ষা পেতে তোমরা সবাই বাড়িতে গৃহবন্দী। আমরা যারা শিক্ষক তারাও গৃহবন্দী। এমতো অবস্থায় আমরা পাঠদান থেকে বিরত, তোমরা পাঠ গ্রহণ থেকে বিরত, সরাসরি বিচ্ছিন্ন পড়াশোনার সঙ্গে। তাই এই পড়াশোনার বিচ্ছিন্ন থাকলেও চলবে না। আগামীতে ক্লাস 10-এর টেস্ট পরীক্ষা, নভেম্বর মাসে, মার্চে ফাইনাল পরীক্ষা, এগুলো কিন্তু হবেই। ইউনিট টেস্ট অলরেডি প্রথম ইউনিট টেস্টের সময় পেরিয়ে গেছে, মনে হয় হবে না দ্বিতীয় ইউনিট টেস্ট বা হাফ ইয়ারের মতো কোনো একটা পরীক্ষা তোমাদের জন্য সরকার ভাবছে। এমতো অবস্থায় ভারতীয় ছাত্র ফেডারেশন তোমাদের জন্য এই সমগ্র সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করেও তোমাদের জন্য শিক্ষকদের বাড়ি বাড়ি গিয়ে একা একা শিক্ষক এবং ছাত্ররা গিয়ে তোমাদের পড়াশোনার জন্য একটু পড়াশোনা অনুশীলন করার জন্য তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে এবং আমি তাদের সঙ্গে আমার কাছে এসেছে, আমি তাদের সঙ্গে সহযোগিতা করছি। যদি তাদের মাধ্যম দিয়ে তোমাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ বার্তা এবং পড়াশোনা পৌঁছতে পারি তাহলে আমারও ভালো লাগবে। তাদের এই শুভ উদ্যোগটা সফল হবে এবং আমারও ভালো লাগবে। অনেকদিন আমিও পড়াতে পারছি না, ভালো লাগছে না, তাই তোমাদের সঙ্গে আমার একটা এই ভিডিওর মাধ্যমে একটা যোগাযোগ হবে। এর জন্য আমি এসএফআই এর ছাত্রদেরকে সকলকে অভিনন্দন জানাচ্ছি। আজকে তোমাদের যে বিষয়টা পড়াবো সেটা আমি শুরুতেই শুরু করি যে কারকটা। আমাদের ব্যাকরণের ক্লাস 10-এর ব্যাকরণে 4টে বিষয় আছে: কারক, সমাস, বাচ্য, বাক্য। এই 4 দিনে একটা ক্লাস এসছে, পরে আরো আসবো, এরা করলে আমি তোমাদের সাথে আছি, বাকিগুলো পড়াবো। প্রথম দিন থেকেই শুরু করব। আর একটু বলে রাখি, গদ্য যেগুলো আছে আমাদের প্রথম ইউনিট টেস্টে যে গদ্যগুলো ছিল, হারিয়ে যাওয়া কালি কলম, তারপরে তোমার কবিতা ছিল আফ্রিকা, তারপরে ছিল অসুখী একজন, তারপরে জ্ঞানচক্ষু এবং কণি উপন্যাসের 1 থেকে 31 পাতা। এই বিষয়গুলো তোমরা বাড়িতে পড়বে, বাড়িতে পড়ে এবং প্রত্যেককে একটা করে সহায়িকা বা নোট বই আছে, সেখান থেকে প্রশ্ন উত্তরগুলো পড়তে পারবে। যে সমস্যাটা হবে ব্যাকরণটা বই থেকে সরাসরি পড়লে অনেকটা বোঝা আমাদের ক্ষেত্রে একটু দুরূহ হয়। তাই আমি ঠিক করেছি তোমাদেরকে এই ব্যাকরণটাই পড়াবো। ব্যাকরণের প্রথম চ্যাপ্টার হচ্ছে কারক। কারকটা শুরু করি। একদিন কারক, একদিন সমাস, একদিন বাচ্য, বাক্য। কারণ কতদিন তোমাদের লকডাউন থাকে এটা আমরাও জানি না। এভাবে যদি এদের ছাত্রদের সহযোগিতায় আমি তোমাদের কাছে পৌঁছতে পারি, আমি ভাববো আমার পরিশ্রম সার্থক হবে এবং তাদেরও ছাত্রদের পাশে দাঁড়ানো, ছাত্র ফেডারেশন ছাত্রদের উদ্দেশ্যেও সফল হবে। শুরু করি কারক। কারক 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 আমি সরাসরি কিছু লিখলাম না, দশম শ্রেণী পড়াচ্ছি, সুতরাং কারক। কারক শব্দের অর্থ কি? আর তোমাদের এই শব্দ বলে রাখি, যেভাবে প্রশ্নগুলো হয় পরীক্ষা, যে এমসিকিউ কাকে বলে বা অর্থ কি, আর এসিকিউ তোমাদের একটা প্রশ্নের 4টে এমসিকিউ দিয়ে দেয়, যার একটা উত্তর তোমাদেরকে বেছে নিতে হয়। তো সেক্ষেত্রে আমি পরীক্ষার অনুযায়ী যত স্বল্প সময়, একটা 15 মিনিট বা 12 মিনিট 14 মিনিটের ভিডিও, এখানে তোমাদেরকে ডিটেলসে না গিয়ে আমি প্রশ্ন অনুযায়ী উত্তরগুলো করলে তোমরা আরো এটার থেকে বেশি উপকৃত হবে। তাই আমি বলছি একবার প্রশ্নগুলো কেমন করে করা হয় সেই হিসেবেই তোমাদেরকে আমি পড়াতে যাচ্ছি। তোমরা একটু ফলো করবে, দরকার হলে ভিডিওটাকে বারবার দেখবে। বারবার দেখলে তোমাদের এই সংজ্ঞাগুলো কাজে লেগে যাবে।
কারক। কারক শব্দটির অর্থ কি প্রশ্ন হতে পারে। কারক শব্দটির অর্থ কি? কারক শব্দের অর্থ হচ্ছে, কারক শব্দের অর্থ হচ্ছে যে সম্পাদনা করে বা যে করে, বা অনুষ্ঠাতা যে করে বা অনুষ্ঠাতা, অর্থাৎ যে অনুষ্ঠাতা যে করে বা অনুষ্ঠাতা, অর্থাৎ যে অনুষ্ঠানটা সম্পূর্ণ করে, যে করে তাকে বলা হচ্ছে কারক। কারক শব্দের অর্থ হচ্ছে যে করে বা সম্পাদয়িতা, অর্থাৎ যে সম্পাদন করে, যে কোনো কাজ যে কার্য সম্পাদন করে সে হচ্ছে কারক। যদি এইভাবে প্রশ্ন হতে পারে কারক শব্দের ব্যুৎপত্তি কি? কারক শব্দের ব্যুৎপত্তি কি? কারক শব্দের ব্যুৎপত্তি ক্রি, ক্রি ধাতু আর অক, অক প্রত্যয়, এই হচ্ছে কারক। ক্রি ধাতু অক প্রত্যয়, এটা হচ্ছে সমান সমান হচ্ছে কারক। যদি বলে তোমাদের ব্যুৎপত্তি লেখো, তাহলে তোমাদেরকে এই কথাটা লিখতে হবে। তাহলে কারক কাকে বলি? কারক কাকে বলি? যে কারক কাকে বলে? কারক হচ্ছে ক্রিয়ার অভিব্যক্তি। কারক ক্রিয়ার অভিব্যক্তি। বাক্যের তাহলে সংজ্ঞাটা কি বলবো তাহলে? যে বাক্যের সঙ্গে, বাক্যে আর একটু কথা বলে রাখি এই প্রসঙ্গে, কারক হতে গেলে তোমাদের একটা বাক্য লাগবে। সর্বোপরি সবার আগে একটা বাক্য। কারণ কারক হচ্ছে একটা সম্পর্ক, ওই যে বললাম যে করে, যে অনুষ্ঠাতা, অর্থাৎ একটা সম্পর্ক থাকবে। হ্যাঁ, তো কারক বা কারক কাকে বলবো? কারক হচ্ছে বিশেষ্য বা সর্বনাম পদের সঙ্গে ক্রিয়াপদের যে পারস্পরিক সম্পর্ক করা হচ্ছে ক্রিয়াপদ। বিশেষ্য বা সর্বনামের সঙ্গে ক্রিয়াপদের যে পারস্পরিক সম্পর্ক তাকে কারক বলে। তোমাদের উদাহরণ দিই, দেখো বিশেষ্য বা সর্বনাম পদের সঙ্গে, আমি এই দুটোকে বারবার গুরুত্ব দিচ্ছি, বিশেষণ বা সর্বনাম পদের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ক। ক্রিয়াপদ কিন্তু বিষয় ব্যাপার, ক্রিয়াপদ না থাকলে কারক হবে না। ক্রিয়াপদের সঙ্গে আরো শর্টকাটে কর্তার সঙ্গে ক্রিয়ার সম্পর্কে কারক বলি, আমি আসছি আরো ছোট করে বলার সময়। তাহলে বিশেষ্য বা সর্বনাম, দেখো ধরো রাম বই পড়ে, রাম বই পড়ে, ভালো লিখি তোমাদের বুঝতে সুবিধা হবে। রাম বই পড়ে, দেখো এখানে বিশেষ্য পদ রাম, বইও বিশেষ্য পদ, পরে ক্রিয়াপদ। তাহলে বিশেষ্যের সঙ্গে এই যে ক্রিয়াপদের সম্পর্ক হচ্ছে, আবার বইয়ের সাথেও পড়ার সম্পর্ক আছে। এই সম্পর্ক হচ্ছে কারক সম্পর্ক। আবার দেখো সে গান গায়, তাহলে বিশেষ্যের পরিবর্তে যে বসে সে, সেটা হচ্ছে সর্বনাম। রাম বিশেষ্য বা সর্বনাম, তাহলে বিশেষ্য বা সর্বনাম, সর্বনাম এটাও বিশেষ্য পদ, সর্বনাম এর সাথেও আবার এর সম্পর্ক আছে, আবার গানের সাথে কার সম্পর্ক আছে। এই সম্পর্কগুলোকে বলা হচ্ছে কারক। বুঝতে পারছো? এগুলোকে বলা হচ্ছে কারক। তাহলে বিশেষ্য বা সর্বনাম পদের সঙ্গে ক্রিয়াপদের যে সম্পর্ক তাকে কারক বলে। এটাকে আরো সহজ ভাবে তোমাদেরকে বলি, তাহলে রামও কর্তা, আবার সেও কর্তা। আরো সহজ করে বলা যেতে পারে কর্তার সঙ্গে ক্রিয়ার সম্পর্কে কারক বলে। আরো সহজ করে বলতে পারে। তাহলে কি দাঁড়ালো? যে কারক কাকে বলি? কারক কি? কারক হচ্ছে বিশেষ্য কর্তার সঙ্গে ক্রিয়ার সম্পর্ক হচ্ছে কারক।
অর্থাৎ যে করে, যে করে। বিশেষ্য বা সর্বনাম পদের সঙ্গে ক্রিয়াপদের যে সম্পর্ক তাকে কারক বলে। ঠিক আছে, এবার কারকের বিষয়ে তোমাদের মাধ্যমিক পরীক্ষা, তোমরা যেহেতু মাধ্যমিক পরীক্ষা দেবে, তাই এই কারকের একটা বেস লেভেলের প্রশ্ন আছে, বিভক্তি। কারকের সঙ্গে যে নির্ণয়টা করতে হয় সেটা বিভক্তি। বিভক্তি এবার আসি। বিভক্তি, আমি কারকের ভাগগুলো, কারক 6 প্রকার, অকারক পদ 2 প্রকার, সম্বন্ধ পদ আর সম্বোধন পদ, ওগুলো পরে আসছি। আগে বলি কারকের সঙ্গে বিভক্তি যত প্রশ্নগুলো। বিভক্তি, বিভক্তি কাকে বলে? বিভক্তি বিভক্তি কাকে বলছি? যে বিভক্তি দেখো, এই কারকের সঙ্গে অঙ্গাঙ্গ বিভক্তি, তোমাদের পরীক্ষার সময় যাবে কারক বিভক্তি নির্ণয় করো। তো বিভক্তি কি বা বিভক্তি শব্দের অর্থ কি? বিভক্তি শব্দটা বলে রাখি এই সূত্রে। বিভক্তি শব্দের অর্থ, অর্থ এটা খুব তোমাদের পরীক্ষায় আসে, এমসিকিউ আসে, 4টে অপশন দিয়ে দেয়, সেই অপশনটা তোমাকে খুঁজে লিখতে হবে, শুধু উত্তরটা লিখবে। বিভক্তি শব্দের অর্থ বিভাজন। বিভক্তি শব্দে যদি বিভক্তি শব্দের যদি ব্যুৎপত্তি নির্ণয় আসে, বিভক্তি, বিভক্তি শব্দের ব্যুৎপত্তি, এগুলো তোমরা একটু খাতায় লিখে রাখবে, ছাত্রদের বলছি, তোমাদের সুবিধার্থে কাজে লাগবে। বিভক্তি শব্দের ব্যুৎপত্তি, বি ভজ, ভজটা হচ্ছে ধাতু যোগ তি, বিভক্তি। বি এটা হচ্ছে ধাতুর চিহ্ন, বি উপসর্গ, ভজ ধাতু আর তি প্রত্যয়, এই মিলে হয়েছে বিভক্তি। বিভক্তি, বিভক্তি শব্দের অর্থ হচ্ছে বিভাজন। বিভক্তির সংজ্ঞাটা কি বলবো? যে যে একাক্ষর বা বর্ণ সমষ্টি, বিভক্তির সংজ্ঞা। বিভক্তির সংজ্ঞা, যে একাক্ষর বা বর্ণ সমষ্টি শব্দের পরে বসে শব্দকে পদে পরিণত করে, করে বাক্যে ব্যবহারের উপযোগী করে তোলে, তাকে বলে বিভক্তি। যে একাক্ষর বা বর্ণ সমষ্টি, একটা অক্ষর হতে পারে বা বর্ণ সমষ্টি হতে পারে, দুটো শব্দ হতে পারে। যে একাক্ষর, আমি উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি। যে একাক্ষর বা বর্ণ সমষ্টি, বাংলায় 5টা বিভক্তি আছে, দেখো, এ, তে, কে, রে আর এ, এই 5টা বিভক্তি। এটা একাক্ষর বা বর্ণ সমষ্টি শব্দের পরে বসে শব্দকে পদে পরিণত করে বাক্যে ব্যবহারের উপযোগী করে তোলে, তাকে বলে বিভক্তি। হ্যাঁ, যেমন কি বলে তোমাদেরকে, যেমন ধরো পদে, পদ, এখানে আবার একটা কথা আছে, পদ বোঝো কিনা তোমরা একটু বলে রাখি। শব্দ, একটা শব্দ ধরো, আমি একটু ছোট্ট করে একটু আলাদা করে বলছি তোমাদের, এর বাইরে এসে শব্দ আর পদটা কি বলি। যেমন ধরো ক, ল, ম, কতগুলো বর্ণ যখন পাশাপাশি বসে অর্থ প্রকাশ করে তাকে বলে শব্দ। শব্দ যখন বাক্যে ব্যবহার করি তাকে বলি পদ। অর্থাৎ বাক্যে ব্যবহৃত শব্দকেই পদ বলে। আর যখনই বাক্যে ব্যবহার হয়, যদি বলি আমার কলম আছে, আমার কলম আছে, এইটা হচ্ছে শব্দ আর এটা হচ্ছে পদ। কারণ একটা বাক্যে যখন একটা শব্দ ব্যবহার হচ্ছে তার সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে যাচ্ছে, অর্থাৎ বিভক্তি যুক্ত শব্দকেই বলে পদ। একটা শব্দ যখন বাক্যে ব্যবহার হয় তখন তাকে বলে পদ। ঠিক আছে, তাহলে বোঝা যায় ব্যাপারটা, তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। দেখো বারবার এটাকে তোমরা, আমি বারবার বলছি, তোমরা যখন বুঝতে পারো, ভিডিওটাকে রিপিট করে দেখবে, তোমরা 2বার 3বার করে দেখবে, তাহলেই বুঝতে পারবে যে আমি সংজ্ঞাটা কি বলছি। যে একাক্ষর বা বর্ণ সমষ্টি, একাক্ষর বা বর্ণ সমষ্টি শব্দের পরে বসে, এখানে তুমি বলো স্যার এখানে তো বিভক্তি নাই। স্যার আছে, বাংলায় বিভক্তি আছে। কি বিভক্তি? শূন্য বিভক্তি। আমি শূন্য বিভক্তি আসছি তোমাদেরকে বলছি, আমি তোমাদের কেন শূন্য বিভক্তি ব্যবহার করি, কেন শূন্য বিভক্তির অপর নাম কি, সব বলবো, এক এক করে আসছি। দেখো এগুলো যুক্তি, যদি বলি বুলবুলিতে ধান খেয়েছে, দেখো বুলবুলিতে ধান খেয়েছে, খেয়েছে, তাহলে বুলবুলি মূল শব্দ, এর সঙ্গে তে বিভক্তি যুক্ত হয়ে বুলবুলি শব্দটাকে পদে পরিণত করেছে।
বুলবুলিতে। অর্থাৎ একাক্ষর বা বর্ণ সমষ্টি এই শব্দের পরে বসে শব্দকে পদে পরিণত করে, যে পদে অর্থাৎ বাক্যে ব্যবহারের উপযোগী করে তোলে, তাকে বলা হচ্ছে বিভক্তি। নিশ্চয়ই বুঝতে পারছো? এবার বিভক্তি দু প্রকার। বিভক্তি দুই প্রকার, একটা শব্দ বিভক্তি আর হচ্ছে ধাতু বিভক্তি। বিভক্তিকে দুভাগে ভাগ করি আমরা, একটা শব্দ বিভক্তি আর ধাতু বিভক্তি। শব্দ বিভক্তি আর ধাতু বিভক্তি। শব্দ বিভক্তি কোনগুলো? যেগুলোকে সংজ্ঞাটা বলি, শব্দের পরে বসে। শব্দ মানে কাকে বলছি? শব্দ বলতে বিশেষ্য পদ, এটা মাথায় রাখবে। শব্দ হলো বিশেষ্য পদ আর ধাতু হচ্ছে ক্রিয়াপদ। এটা নাউন, এটা ভার্ব। এটা হচ্ছে ভার্ব, এটা নাউন। শব্দ বিভক্তি বিশেষ্য পদ। যেসব বিভক্তি বিশেষ্য পদের পরে বসে শব্দকে নাম পদে পরিণত করে, নাম পদ, নাম পদে পরিণত করছে। যে বললাম বুলবুলিতে ধান খেয়েছে, বুলবুলিতে, বুলবুলি বিশেষ্য পদে ছিল, তে বিভক্তিযুক্ত নাম পদ গঠন করলো বুলবুলিতে। বাড়িতে বাবা আছে, বাড়ি বিশেষ্য পদ তে বিভক্তিযুক্ত হলো, বাড়িতে এটা নাম পদ গঠিত হলো। তাহলে যেসব বিভক্তি শব্দের পরে বসে শব্দকে নাম পদে পরিণত করে তাদেরকে বলে শব্দ বিভক্তি। বললাম বুলবুলিতে। গাড়িতে বাড়ি যাচ্ছি, গাড়িতে, গাড়ি বিশেষ্য পদ তে বিভক্তি যোগ করলাম, তাহলে গাড়িতে বাড়ি যাচ্ছি, গাড়িতে, এটা বলে শব্দ বিভক্তি। আর ধাতু বিভক্তি বলে যেগুলো যেসব ধাতুর পরে বসে ক্রিয়াপদ গঠন করে। আমি পড়তে পারবো না, পর ধাতু তে বিভক্তি, তে পড়তে। বাড়িতে, বাড়ি শব্দ এর সঙ্গে তে, বাড়িতে, বাড়িতে। ইতে পড়তে, করছে, কর ধাতু, ছে প্রত্যয়, এটাও হতে পারে বিভক্তি। দেখতে, আমি পড়ে এলাম, আমি পড়ে এলাম, পর ধাতু যোগে শুন আমি পড়ে, এটা হচ্ছে ধাতু ক্রিয়াপদ গঠন করবে এটা। আর এটা ধাতু বিভক্তি, এটা শব্দ বিভক্তি, এটা ধাতু বিভক্তি। বুঝতে পারছো নিশ্চয়ই? তাহলে বিভক্তি দুই প্রকার, এগুলো সংজ্ঞা তোমাদের পরীক্ষা আসতে পারে। শব্দ বিভক্তি আর ধাতু বিভক্তি কাকে বলে। 1 নম্বরের প্রশ্ন। আমি বারবার বলছি তোমাদেরকে যে উদাহরণ তোমাদেরকে কিন্তু দিতে হবে। যদি বলে এই সূত্রে, তাহলে বিভক্তির কাজ কি? এই সূত্রে যদি আমি বলি বিভক্তির কাজ কি, এটা প্রশ্ন 1 নম্বরে আসতে পারে। কি লিখবে? বিভক্তি শব্দকে পদে পরিণত করে। একটা, তোমরা 1 নম্বর থাকলে দুটো দেবে। 2 নম্বর, শব্দকে বাক্যে ব্যবহারের উপযোগী করে তোলে। 3 নম্বর, শব্দগুলোর মধ্যে বা পদগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক তৈরি করে। তাহলে বিভক্তি আমি 3টে কাজ, পরীক্ষা তোমার 2টো লিখবে, একটা বেশি দিলাম তোমাদেরকে। 1, শব্দকে পদে পরিণত করে। 2, শব্দকে পদে পরিণত করে বাক্যে ব্যবহারের উপযোগী করে। 3, পদগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক তৈরি করে। এটাকে বলা হচ্ছে বিভক্তি। 3টে বিভক্তির কাজ। তাহলে শব্দ বিভক্তি কাজে বলছি, আরেকবার রিপোর্ট করছি। শব্দের পরে বসে নাম পদে পরিণত করে তাকে শব্দ বিভক্তি। আর ধাতু বিভক্তি, ধাতু বা ক্রিয়া, ধাতুর পরে বসে ক্রিয়াপদে পরিণত করে তাকে বলা হচ্ছে ধাতু বিভক্তি। শব্দ বিভক্তি, ধাতু বিভক্তি তোমাদের বলে শূন্য বিভক্তি, যেটা বলছি। শূন্য বিভক্তি অ্যাকচুয়ালি এগুলো সমস্ত সংস্কৃত থেকে এসছে। সংস্কৃতে শূন্য বিভক্তিটা ছিল না, কিন্তু বাংলায় কেন শূন্য বিভক্তি ব্যবহার? শূন্য বিভক্তি কাকে বলে আগে বলি, তারপরে প্রয়োজনীয়তা বলবো তোমাদের। শূন্য বিভক্তি এটা আমাদের বাংলা সাহিত্যে নতুন এসছে। নতুন না, সংস্কৃত সাহিত্য থেকে আমাদের ব্যাকরণটা এসছে, কিন্তু সংস্কৃত সাহিত্যে শূন্য বিভক্তির ব্যবহার ছিল না। যে বিভক্তি শূন্য বিভক্তি, শূন্য বিভক্তি কাকে বলি? শূন্য বিভক্তি কাকে বলছি? দেখো শূন্য বিভক্তি কাকে বলছি? যেসব বিভক্তি
শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে কিন্তু নিজে অপ্রকাশিত থাকে। শব্দকে পদে, যে সকল বিভক্তি শব্দকে পদে পরিণত করে নিজে অপ্রকাশিত থাকে তাদের শূন্য বিভক্তি বলে। দেখো, নিজেকে দেখা যাবে না। অর্থাৎ যে বললাম তোমাদেরকে আগে একটা বলেছিলাম, কলম, কলম এই শব্দটা, এটা একটা শব্দ। যখন বললাম আমার কলম আছে, এটা একটা বাক্য হলো। এই বাক্যের মধ্যে যখন কলমটা হলো তখন এটা কি হলো? পদ। পদ, দেখো পদের মধ্যে কোনো বিভক্তি দেখা যাচ্ছে না, কিন্তু এটা পদ হয়েছে, তার মানে এখানে কি আছে? শূন্য বিভক্তি। অর্থাৎ যে সকল বিভক্তি শব্দকে পদে পরিণত করে কিন্তু নিজে অপ্রকাশিত থাকে তাকে শূন্য বিভক্তি বলে। বুঝতে পারছো? এইবার দেখো শূন্য বিভক্তি কেন দরকার হলো হঠাৎ করে এমন? যদি প্রশ্ন আসে শূন্য বিভক্তির প্রয়োজনীয়তা কোথায়, এটা প্রশ্ন খুব তোমরা টেস্ট পেপারেও পাবে বা কোশ্চেন ব্যাংকে পাবে, দেখবে তোমরা, উত্তরটা জেনে নাও। যে দেখো শূন্য বিভক্তি বাংলায় উত্তরটা কি লিখবো আমরা? বাংলায় লিখবো, উত্তরটা আমি বলে দিচ্ছি একদম স্পেসিফিক উত্তরটা, যে বাংলায় বিভক্তি সংখ্যা মাত্র 5টি। এ, তে, কে, রে আর এ। বাংলায় বিভক্তি সংখ্যা 5টি। এই 5টি বিভক্তি দিয়ে সব শব্দকে পদে পরিণত করা যায় না, তাই শূন্য বিভক্তির ব্যবহার করা হয়। কি বললাম? যে বাংলায় বিভক্তি শব্দ মাত্র 5টি। এই 5টি বিভক্তি দিয়ে সব শব্দকে পদে পরিণত করা যায় না, তাই শূন্য বিভক্তির ব্যবহার হয়। বুঝতে পেরেছো নিশ্চয়ই? এবার দেখো, এছাড়া একটা আছে তির্যক বিভক্তি। তির্যক বিভক্তি, তির্যক বিভক্তি কাকে বলে? এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট তোমাদেরকে, তোমরা এই প্রশ্নটাও পাবে। তির্যক বিভক্তি কাকে বলে? যে সকল বিভক্তি সব কারকেই ব্যবহৃত হয়, যে সকল বিভক্তি সব কারকে, আমাদের যে 6টা কারক আছে, 6টা কারকেই ব্যবহৃত হয়, তাদেরকে বলে তির্যক বিভক্তি। এইভাবে সংজ্ঞাটা পাবে। আবার কোন বই দেখে থাকবে যে সব বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত, একই কথা। তোমরা কনফিউজ হয়ে না, যেসব বিভক্তি সব কারকেই ব্যবহৃত হয় তাকে বলে তির্যক বিভক্তি। যেমন কি এ, তে আর এতে, একসঙ্গে এতে, এই 3টে বিভক্তি হচ্ছে তির্যক বিভক্তি। এই 3টে বিভক্তি তির্যক বিভক্তি। এবারে বলছি যথার্থ বিভক্তি। আরেকটা বিভক্তি বলি, যথার্থ বিভক্তি। যথার্থ বিভক্তি যথার্থ বিভক্তি কাকে বলছি? যে বাংলা ভাষায় সাধারণভাবে ব্যবহৃত, বাংলা ভাষায় সাধারণভাবে ব্যবহৃত বিভক্তিগুলোকে যথার্থ বিভক্তি বলে। বাংলা ভাষায় যেগুলো ব্যবহার হয় সেই বিভক্তিগুলোকে যথার্থ বিভক্তি বলে। বাংলা ভাষায় সাধারণভাবে ব্যবহৃত বিভক্তিগুলিকে যথার্থ বিভক্তি বলে। বিভক্তি বলে কি কি? এ, তে, কে আর রে, 4টে। এ, তে, কে, রে, এই 4টে বিভক্তিকে আমরা হচ্ছে যথার্থ বিভক্তি।
এবার একটা বিভক্তি গুলো এলো, এবার হলো অনুসর্গ। অনুসর্গ অনুসর্গ কাকে বলছি? এগুলো দেখো, যখনই কারক বিভক্তি নির্ণয় করব তখন পরীক্ষার কোশ্চেনেই বলে দেওয়া থাকবে তোমার কারক বিভক্তি বা বিভক্তি সংখ্যা বিভক্তি অনুসর্গ যদি থাকে সেটাকে নির্দেশ করতে হবে। অনুসর্গ কাকে বলে? অনু হচ্ছে অনু মানে পশ্চাৎ, অনুসর্গ 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 কাকে বলছি? অনুসর্গ, অনু মানে পশ্চাৎ, সর্গ মানে অংশ, পিছনের অংশ। ধরো আমার পিছনে চেয়ারটা আছে, আমার অনুসর্গ আমার চেয়ারটা, এরকম অনুসর্গ কাকে বলছি? অনুসর্গ একটা অব্যয়, এটা বলে রাখি, অনুসর্গ এক একটা অব্যয়। প্রত্যেকটা অনুসর্গ তোমাদের এমসিকিউ হতে পারে, অনুসর্গ মাত্রই ড্যাশ দিয়ে দিল অব্যয়, কারক, সমাস, সন্ধি। তোমাকে উত্তরটা চুজ করতে হবে ওখানে, অনুসর্গ মাত্রই অব্যয়। অনুসর্গ কাকে বলে? যে সকল অব্যয় বিশেষ্য বা সর্বনামের পরে বসে বিভক্তির মতো কাজ করে তাদেরকে বলে অনুসর্গ। হ্যাঁ, যে সকল অব্যয় বিশেষ্য বা সর্বনামের পরে বসে বিভক্তির মতো কাজ করে বা কারক নির্ণয়ে সহযোগিতা করে তাদেরকে বলে অনুসর্গ। অনুসর্গ হ্যাঁ, যে সকল বিভক্তি বিশেষ্য আর সর্বনামের পরে বসবে, এটা মাথায় রাখতে হবে তোমাদেরকে, অন্য পদের পরে বসবে না। যেমন কি কি? যেমন হতে, থেকে, চেয়ে, জন্য, নিমিত্ত, দ্বারা, দিয়া ইত্যাদি ইত্যাদি অসংখ্য অনুসর্গ আছে, যেগুলো দেখো হতে, থেকে, চেয়ে, জন্য, গাছ থেকে পাতা পড়লো, যে গাছ বিশেষ্যর পরে থেকে বসলো, এই থেকেটা বসে এই শব্দটাকে কি করলো? পদে পরিণত করলো, বা শব্দটা কি করলো? কারক নির্ণয়ে সাহায্য করলো। গাছ থেকে কারক নির্ণয়, অপদান কারক হলো। তাহলে এই যে হতে, থেকে, এগুলো হচ্ছে অনুসর্গ। এই গাছ থেকে, ওই যে বললাম গাছ থেকে, এই যে গাছ বিশেষ্য পদ, বিশেষ্য পদের পরে এই থেকেটা বসলো, এটা হচ্ছে অনুসর্গ। ঠিক আছে? পাতা পড়লো। তাহলে দেখো যে গাছ থেকে বিশেষ্য পদের পরে অনুসর্গ বসে এটা কি করলো? এটাকে আমাকে কারক নির্ণয়ে সহযোগিতা করলো। তাহলে আমি অনুসর্গের সংজ্ঞাটা কি বলবো? যে সকল অব্যয় বিশেষ্য পদের পরে বসে কারক নির্ণয়ে সহযোগিতা করে তাদেরকে বলে অনুসর্গ। বুঝতে পারছো? তাহলে এই বিষয়টা তোমাদের থেকে এখন আমি এই প্রসঙ্গে বলে রাখি তোমাদের পার্থক্য, বিভক্তি অনুসর্গের পার্থক্য। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এক নম্বরে তোমাদের একটা দুটো পার্থক্য লিখতে হবে, বিভক্তি আর অনুসর্গের পার্থক্য। বিভক্তি অনুসর্গের পার্থক্য, বিভক্তি আর অনুসর্গের পার্থক্য। বিভক্তি অনুসর্গের পার্থক্য কি বলবো? বিভক্তি তাহলে কি বললাম? বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়, বুলবুলিতে ধান কেজিতে পদ যুক্ত হয়ে গেছে। আর অনুসর্গ পৃথক ভাবে বসে, গাছ থেকে পাতা পড়লো। হ্যাঁ, অনুসর্গ বিভক্তি গুলো বর্ণ বা বর্ণ সমষ্টি, অনুসর্গ উল্লেখ একটা অব্যয়। বিভক্তির নিজস্ব অর্থ নেই, অনুসর্গের নিজস্ব অর্থ আছে। আমাদের একটা লিখলে হবে, আমি তিনটে বলে দিলাম। তাহলে বিভক্তি একটা শিখলাম, অনুসর্গ আর একটা বিষয় এই প্রসঙ্গে তোমাদের আলোচনা করা দরকার, নির্দেশক। নির্দেশক লাস্ট, নির্দেশক। তাহলে তোমাদের এই প্রাথমিক অংশটা হলো, এখনো কিন্তু আমরা কারকে ধরতে পারিনি, কারক সম্পর্কিত বাকিগুলো শেষ করব করি, তারপরে আমি তোমাদের কাছে আসছি। নির্দেশক, নির্দেশক বাক্যে পদাশ্রিত, মানে যে পদগুলো আশ্রয় করে ওঠে, যে সকল চিহ্ন বিশেষ্য পদের একবচন বা বহুবচন নির্দেশ করে। কঠিন হয়ে যাচ্ছে সংখ্যাটা তোমাদের ক্ষেত্রে, দেখো আরো সোজা করে বলি। যে একাক্ষর বা বর্ণ সমষ্টি বিশেষ্য পদের পরে বসে তার একবচন বা বহুবচন নির্দেশ করে, তাদের নির্দেশক বলে। একবচন বা বহুবচন,
ছেলের টি 1 বছর, মেয়ে গুলি বহু বছর। দেখো পদাশ্রিত, পদের মধ্যে যুক্ত বা একাক্ষর বানানো, যেমন ধরো টি, টা, গুলি, গুলো, এগুলো করে, এগুলো হচ্ছে নির্দেশক। এটা কি করে? শব্দের পরে বসে, সব বিশেষ্য পদের পরে বসে, অবভিয়াস বিশেষ্য পদ। অ্যাকচুয়ালি আমরা, তোমরা এটা বিশ্বাস করবে, দেখবে আমরা চোখ বন্ধ করে যদি ঘুরে যা দেখবো সব বিশেষ্য পদ, এছাড়া কোনো বিষয় নেই আমাদের। পৃথিবীর সবকিছু বিশেষ্য পদ। এগুলো দেখো, এগুলো যখন বিশেষ্য পদের পরে বসে তার একবচন বা বহুবচনকে নির্দেশ করে, তখন তার সেগুলোকে বলে নির্দেশক। কি, যেমন কি মেয়েটি, যেমন ছেলে টি, মেয়েগুলি। দেখো এটা একবচন, এটা বহুবচন, এটা বিশেষ্য পদ, এটা বিশেষ্য পদ। এর পরে যুক্ত হয়ে এই পদ দুটোকে কি করেছে? একবচন বা বহুবচন নির্দেশ করছে। এগুলোকে বলা হয় নির্দেশক। নির্দেশক ওই বিভক্তির মতোই কাজ করে। নির্দেশক ওই ইয়ের মতোই, ওই তোমার অনুসর্গের মতোই কাজ করে, অর্থাৎ কারকের এগুলো একক নির্ণয় করে। যেমন কারক বিভক্তি নির্ণয় করে, ছেলেগুলি মাছ ধরতে গেছে, তাহলে গুলি, যখনই আমি ছেলেগুলি কারক বিভক্তি নির্ণয় করব যে ছেলেগুলি কর্তৃকারকে গুলি নির্দেশক, তখন আমি গুলি বিভক্তি লিখতে পারবো না। মেয়েটি নাচ করছে, তখন আমি লিখবো কি মেয়েটি কর্তৃকারকে টি নির্দেশক, তখন টি আর বিভক্তি হবে না। বিভক্তি কোনগুলো হবে? এতে, এরে, এর আর শূন্য বিভক্তি। এই পাঁচটা বাদ বাকি যেগুলো থাকবে, গাছ থেকে পাতা পড়লো, তাহলে অপদান কারকে থেকে অনুসর্গ লিখবো, তখন থেকে বিভক্তি লিখতে পারবো না। এই জন্য এই তিনটে বিষয়, কারকের সঙ্গে এই তিনটে বিষয়কে আমাকে পড়তে হবে। একটা বিভক্তি, একটা নির্দেশক, আর একটা হচ্ছে অনুসর্গ। তাহলে বিভক্তি আর নির্দেশকের পার্থক্য বলি এই সুযোগে এটাও আসতে পারে পরীক্ষায়। বিভক্তি আর বিভক্তি একাক্ষর বা বর্ণ সমষ্টি, নির্দেশক। তাহলে বিভক্তিগুলো, নির্দেশকটা মনে হবে সব কিন্তু প্রত্যয়, বিভক্তিগুলো কিন্তু সব প্রত্যয়, আর সরি নির্দেশকগুলো, আর ইয়েগুলো তোমার বিভক্তিগুলো সব একাক্ষর বা বর্ণ সমষ্টি। বিভক্তিগুলো শব্দকে পদে পরিণত করে, আর নির্দেশক কি করে? একবচন বা বহুবচন নির্দেশ করে। হ্যাঁ, এইগুলো বিভক্তি আর নির্দেশকের পার্থক্য। এটুকু তোমাদের একটা প্রাথমিক কারকের প্রাথমিক চ্যাপ্টার। এরপরে সুযোগ আর একদিন যদি তোমরা সে আমার সংগ্রামী ভাইরা আসে, তাহলে আমি তোমাদেরকে কারক আর একটা ক্লাস করে কারকটা শেষ করতে পারবো। আজকে থাকে এটুকু। এবার তোমরা একটু ভালো করে ভিডিওটা একবার না সংজ্ঞাগুলো একটু ভালো করে পড়বে, আর যদি ইয়ে করো বারবার শুনে শুনে পড়বে। খুব সহজ করে সংজ্ঞাগুলো আমি বললাম, এগুলো আর সবসময় তোমাদের মাথায় রাখতে হবে। সংজ্ঞা দিলে তোমাদেরকে এগুলো আরো অবশ্যই দিতে হবে। ধন্যবাদ সকলকে। ছাত্রছাত্রীরা ভালো করে পড়াশোনা করো, বাড়িতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের আর একটা শেষ বার্তা দিই, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, ঘরে থাকো। আর একটা, এই ক্লাসগুলো তোমরা নিয়মিত করতে চাইলে উত্তর দিনাজপুর SFI DC বলে যে পেজটা আছে ইউটিউবে, সেটাকে ফলো করো। তাহলে আমাদের মতো শিক্ষকদের ক্লাসগুলো তোমরা সবার আগে পেতে পারবে, এবং এটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে। আবার থাকো, নেক্সট ক্লাসে আমাকে আবার পাবে। আমি ব্যাকরণটা পারলে এই জুন মাসের মধ্যে তোমাদেরকে করে ফেলতে পারবো। জুনের ছুটি এবং পুজোর ছুটিতে তোমাদের ব্যাকরণটা শেষ করে দেবো। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।